পারিবারিক সূত্র ছাড়া আমি ওই কোম্পানির সাথে তো ডাইরেক্টলি যুক্ত নই। তুমি জানো 2018 থেকে আমি অর্গানিক স্টুডিওস বলে একটি কোম্পানি চালাই। তাতে আমরা অনেক সময় আমার মার সাথে কোলাবোরেট করেও কাজ করি, তার বাইরেও কাজ করি। আমরা এরকমও হয়েছে সাউথের ডাব শো না, রিমেক শো করেছি, অন্যান্য অনেক রাইটারের সাথে কোলাবোরেট করেও কাজ করেছি এবং লীনা গঙ্গোপাধ্যায়ের সাথেও কাজ করেছি। তো আমরা একটি কোণে দেখা হলো বলে যে প্রজেক্টটা করতাম, তাতে মূল কাহিনী ওনার দেওয়া ছিল, কিন্তু ওটারও রাইটার উনি ছিলেন না। স্থিতিতে হয়তো বলে ফেলেছে, তোমরা সিরিয়াসলি নিও না। তো একটা ক্রিমিনাল ইন্টিমিডেশন, তাকে ফোরামই বলছে তুমি সিরিয়াসলি নিও না, রাইট? তো এটা করার দরকার কেন হলো? ফোন করার দরকারই বা কেন হবে? বা দেবদূত ঘোষ একজন, উনি ইলেকশনে কন্টেস্ট করেছেন, রাইট? তো সেরকম একজন পলিটিক্যালি এতটা পাওয়ার পজিশনে থাকা একজন মানুষ, সে ওই মুহূর্তে আমাদের মৈনাক এবং যে সোমরাজ, যে আর দুটো ক্যারেক্টার, তার সাথে কেন ফোন করে উনি এই কথাটা বলতে গেলেন যে তোরা কেন শুটিং করতে এসেছিস? এটা তো বলার দরকার ছিল না। ওখানে আমি বরং আরও অন্য কারণে হয়েছে যে পরমব্রতকে বাদ দিয়েও বাকি যাদেরকে দেখতে পেলাম, একজন প্রডিউসারকে যিনি কাঁচা পাকা দাড়ি নিয়ে ওখানে বসেছিলেন, ঠিক স্বরূপ বিশ্বাস যখন বলতেন যে, মানে স্বরূপ বিশ্বাসকে আমি বলছি না, কারণ উনি অফিসিয়ালি তো বলেননি, ফেডারেশন থেকে যখন এরকম ডাইরেক্টিভ আসতো যে ক্ষমা চাইতে হবে, যে ক্ষমাটার ডিগ্রি কতটা হবে উনি ডিসাইড করে দিতেন। উনি ফোন করে বলতেন না না এই ক্ষমাটা না ঠিক হলো না, আপনি আরও 2 ডিগ্রি বাড়িয়ে বলুন কি কমিয়ে বলুন। তো সেই মানুষটা ওখানে বসে রয়েছে, ঠিক আছে? তো তার নিজেরই শুটিং যখন বন্ধ হয়ে গেছিল, তখন হয়তো আমি WATBর প্রেসিডেন্ট ছিলাম বলে ফেডারেশনের সাথে অনেক ঝগড়াঝাটি কমিটির থেকে জানতে চাওয়া হয়েছিল। ম্যাজিক মোমেন্টসের কাছেও তারও পুলিশকে কিছু জিনিস জমা দিতে হয়েছে, তার একটা সিজার লিস্ট রয়েছে, তারা সমস্ত জিনিস অথরিটির পারমিশন ছাড়া শেয়ার করতে পারেন না। এবং সেই শেয়ার না করার জন্য যদি একটা কোনো অ্যাসোসিয়েশন, যার সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই এই প্রোডাকশন হাউসের, সে যদি রেগে গিয়ে বলেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে ব্যান করে দেবো, তাহলে সেটা হয়তো তাদের মরালিটি সেটাকে জাস্টিফাই করতে পারে, কিন্তু আমাদের দেশের ন্যায় ব্যবস্থা সেটাকে জাস্টিফাই করে না, আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি। পরমব্রত চট্টোপাধ্যায়কে আমরা ছোটোবেলা থেকে ফলো করি, রাইট? আমরা ছোটোবেলা থেকে ওর কাজ দেখেছি। তো পরমব্রত চট্টোপাধ্যায় একটা কথা বলছে, তার একটা ভ্যালু রয়েছে। তো মানুষ তো সেটাকে অনেকে সিরিয়াসলিও নিয়েছে, অনেকে তো হয়তো তার থেকে একটা ইমপ্রেশন তৈরি হয়েছে যে ফেডারেশন হয়তো সত্যি খুব ভালো ভালো কাজ করছে এবং ডাইরেক্টররাই খারাপ করেছে। এটা কিন্তু পক্ষান্তরে হয়তো খানিকটা অপমানজনক অ্যাজ আ বাই প্রোডাক্ট। আমি বলবো না যে তখন পরমব্রতর কী করা উচিত ছিল, কিন্তু যারা তখন দাঁতে দাঁত চেপে মাথা নত করেনি, তাদের জন্য এটা একটুখানি ডিমিনিং। মানে ধরো নানানভাবে সরি তো আমাকেও বলতে বলা হয়েছে, আমি তো সরি বলিনি, ঘুরিয়ে ফিরিয়ে মেল করেছি, সেজন্য আমার কাজটা বন্ধ হয়নি, কাজটা চলেছে। এরা সবাই জানে, সুদেশ নাদি মোটামুটি রেগুলার কাজ করেন, তারা সবাই লিখিতভাবে জানিয়েছেন যে তারা কাজ করতে চান। তাদের কাছে আর্টিস্ট ফোরামের ডাইরেক্টিভ আছে, তাদেরকে বলা হয়েছে, জানানো হয়েছে যাতে তারা শুটিং না করেন। এটা তাদের মধ্যে একজন আবার তাদের ইসি কমিটির মেম্বার জয়ন্ত দত্ত বর্মন, তিনিও একই কথা জানিয়েছেন যে হ্যাঁ আমি কাজ করতে চাই, আর্টিস্ট ফোরাম বারণ করছে বলে বা বলছে বলে করতে পারছি না। এছাড়া আরও অন রেকর্ডের লোকে বলেছে যে হ্যাঁ না হলে, যেহেতু দেখো রাইট টু অ্যাসোসিয়েশন ইজ আ ফান্ডামেন্টাল, এটা কনস্টিটিউশনাল রাইটস, রাইট? তো তুমি একটা অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ থাকবে কি থাকবে না সেটা কিন্তু তোমার চয়েস। পার্ক কতটা রোল আছে এইটা আমার একটা প্রশ্ন, হয়তো আমি জানি না যে কেন এই রোলটা রয়েছে এতটা, কেন মানুষ এত, মানে যিনি পদ ছেড়ে দিচ্ছেন তিনিও এত কষ্ট পাচ্ছেন পদ ছেড়ে দিতে, বা যিনি নতুন আসছেন তারও মানে এতটা কেন দরকার। হয়তো একটা কারণ হতে পারে যে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে অর্গানিকের কর্ণধার অর্ক গাঙ্গুলি। দাদা, প্রথমে ঘটনাটা আমি একটু বলি, তারপর আমি শুরু করছি। সেটা হচ্ছে যে ডিরেক্টর প্রথমে সেটা হচ্ছে যে
ম্যাজিক মুভমেন্টসের ভোলে বাবা পার কারেগা শুটিংয়ের জন্য যিনি প্রধান নায়ক রাহুল অরুণোদয় ব্যানার্জি তালসারিতে গিয়েছিলেন শুটিং করতে, এবং 29শে মার্চ তার মৃত্যু হয় দুর্ভাগ্যবশত। এবং তারপরে নানান কথা, নানান বিবৃতি, মানে বিভ্রান্তিকর বিবৃতি শোনা গেছে। সেখানকার নায়িকা, মানে সে তার একটা ভিডিও ভাইরাল হয় এবং তারপর নানান রকম কথা শোনা যায়, কিন্তু ম্যাজিক মুভমেন্টসের যিনি কর্ণধার শৈবাল ব্যানার্জি, তার কাছ থেকে কিন্তু কোনো বিবৃতি আসেনি। হ্যাঁ, ডিরেক্টর আসেনি। এরপরে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা সবাই একসঙ্গে মিলে একটা মিটিং হয় এবং বলা হয় যে যেহেতু ম্যাজিক মুভমেন্টসের তরফ থেকে কোনো বিবৃতি আসেনি, তারা হয়তো দায়ভার নিতে চাইছে না, যেহেতু কাজ করতে গিয়ে আর্টিস্টের মৃত্যু হয়েছে। এবং সেই নিয়ে নানান কথা হয় এবং তারপরে বলা হয় যে বিভিন্ন শিল্পীরা ম্যাজিক মুভমেন্টসের সঙ্গে কাজ করতে চাইছে না, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা ভয় পাচ্ছে। ব্যান করে দেওয়া হয়েছে ম্যাজিক মুভমেন্টসকে সেটা কিন্তু বলেনি প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি বলেছেন যে শিল্পীরা কাজ করতে ভয় পাচ্ছে। এবং ম্যাজিক মুভমেন্টসের সঙ্গে জড়িত যেসব প্রোডাকশন হাউস আছে, আপনার কথাই বলি, অর্গানিকের নাম, যেহেতু আপনি লীনা গাঙ্গুলির ছেলে, সেইভাবে ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু ওনার বোর্ড অফ ডিরেক্টরসে যদি লীনা গাঙ্গুলি কিংবা শৈবালদার নাম থাকে, সেই জন্য অর্গানিক্সও এর মধ্যে যুক্ত, কাজ হবে না। তারপরে রাহুলদার মৃত্যুর তদন্ত এতদিন হয়ে গেছে, কিছু হয়নি, কিছু জানা যায়নি এবং ম্যাজিক মুভমেন্টসের তরফ থেকে কোনো কিন্তু বিবৃতি আসেনি। দাদা, এবার তোমার কাছ থেকে জানবো যে কালকে একটা পোস্ট দেখেছি তোমাদের সিসিআই তে যাওয়ার কথা, আমি তোমার কাছ থেকে শুনবো কি ব্যাপার, কি হচ্ছে। তুমি কনটেক্সটটা বললে, সেটা কিসের জন্য বললে? যার জন্য তুমি গেছো নিশ্চয়ই অর্গানিকের। এর সাথে যে আনফর্চুনেট ইনসিডেন্টের কথা তুমি বলছো, সেটার সাথে ডাইরেক্টলি বোধহয় আমাদের লিগ্যাল রেমিডিজ চাওয়ার ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই। ম্যাজিক মোমেন্টসের বিষয়ে আমি তোমাকে ডিটেলে বলতে পারবো না, কারণ পারিবারিক সূত্র ছাড়া আমি ওই কোম্পানির সাথে তো ডাইরেক্টলি যুক্ত নই। তুমি জানো 2018 থেকে আমি অর্গানিক স্টুডিওস বলে একটি কোম্পানি চালাই। তাতে আমরা অনেক সময় আমার মার সাথে কোলাবোরেট করেও কাজ করি, তার বাইরেও কাজ করি। আমরা এরকমও হয়েছে সাউথের ডাব শো না, রিমেক শো করেছি, অন্যান্য অনেক রাইটারের সাথে কোলাবোরেট করেও কাজ করেছি এবং লীনা গঙ্গোপাধ্যায়ের সাথেও কাজ করেছি। তো আমরা একটি কোণে দেখা হলো বলে যে প্রজেক্টটা করতাম, তাতে মূল কাহিনী ওনার দেওয়া ছিল, কিন্তু ওটারও রাইটার উনি ছিলেন না, রেগুলার রাইটার অন্য সর্বরীতি লিখত, আর সুপর্ণা লেখে, এরকম আর কি, ক্রিয়েটিভ টিমও আছে। এবার তুমি যে কথাগুলো বললে তার মধ্যে 2-3টে বিষয় রয়েছে, যে কোনো লিগালি তুমি কি নোমেনক্লেচার ইউজ করলে, তুমি ব্যান বললে না বয়কট বললে না নন কোঅপারেশন বললে, সেইটা কিন্তু কোর্ট দেখে না। কোর্ট দেখে হচ্ছে এফেক্টটাতে, রাইট? যে তুমি যেটা, কারণ এরকমও ভিডিও পাওয়া গেছে যেখানে প্রেসিডেন্ট অফ ক্যামেরা, তোমরাই হয়তো কেউ ক্যাপচার করেছো, উনি বলছেন না না ব্যান কথাটা বলো না বা বয়কট বলো না, ওটাকে আমরা এইভাবে বলি। তো একটা সেভাবে দেখতে গেলে ফেডারেশনও তো বহু বছর ধরে একই জিনিস করে, তারা তো কেউ বলে না যে আমি ব্যান করছি। তারা এনি মাসল ফ্লেক্সিং, তুমি তোমার জোর খাটিয়ে, এবার তুমি আমাকে বলো যে জিনিসটা কিভাবে হলো। তোমার কি মনে হয় যে অ্যাক্টররা কাজ করতে চাইছিলেন না, সেই জন্য আর্টিস্ট ফোরামকে এই বিবৃতিটা দিতে হয়েছিল? লেটস মেক ইট লিটল ইন্টারঅ্যাক্টিভ, রাইট? তুমি বলো তোমার কি মনে হয়, কি ঘটেছিল? না, শিল্পীরা তো এক এক করে ইন্টারভিউ দিয়েছে যে না, উনি যেহেতু দায়িত্ব নিচ্ছেন না ওই প্রোডাকশন হাউস থেকে, আমরা কাজ করব না। কোন শিল্পী? ধরো আমরা তো কোন প্রজেক্ট নিয়ে কাজ করছি, কথা বলছি এখন, কোনে দেখা আলো নিয়ে কথা বলছি। তুমি আমাকে বলো কোনে দেখা আলো থেকে কোন শিল্পী বলেছেন যে আমরা কাজ করতে চাই না? কোনো শিল্পী বলেনি। তাহলে আমরা লেটস কিপ ইট টু কোনে দেখা আলো, এবং তাতে কোনো শিল্পী বলেনি। আমাদের কাছে অন রেকর্ড যেটা আছে, আমি তো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট নই, কে কোথায় কি কি বলছে, ফেসবুকে কি আসছে, সেটা নিয়ে আমার রিসার্চ সীমিত। আমাদের কাছেও যারা জানিয়েছেন 38 জন অ্যাক্টর যারা মোটামুটি রেগুলার কাজ করেন, তারা সবাই লিখিতভাবে জানিয়েছেন যে তারা কাজ করতে চান। তাদের কাছে আর্টিস্ট ফোরামের ডাইরেক্টিভ আছে, তাদেরকে বলা হয়েছে, জানানো হয়েছে যাতে তারা শুটিং না করেন। এটা তাদের মধ্যে একজন আবার তাদের ইসি কমিটির মেম্বার জয়ন্ত দত্ত বর্মন, তিনিও একই কথা জানিয়েছেন যে হ্যাঁ আমি কাজ করতে চাই,
আর্টিস্ট ফোরাম বারণ করছে বলে বা বলছে বলে করতে পারছি না। এছাড়া আরও অন রেকর্ডের লোকে বলেছে যে হ্যাঁ, না হলে যেহেতু দেখো, রাইট টু অ্যাসোসিয়েশন ইজ আ ফান্ডামেন্টাল, এটা কনস্টিটিউশনাল রাইটস, রাইট? তো তুমি একটা অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ থাকবে কি থাকবে না সেটা কিন্তু তোমার চয়েস, কিন্তু একজন অ্যাক্টারের তো সেই চয়েসটা নেই, কারণ একটাই আর্টিস্ট ফোরাম আছে। এরকম না যে আর্টিস্ট ফোরাম কালকে নেই তো কালকে একটা পার্টিস্ট ফোরামে তারা জয়েন করতে পারবে। তো তাদের যদি কাজ করে খেতে হয়, তাদের এমনিতেই তাদের যেহেতু দে মোস্টলি ওয়ার্ক অ্যাজ আ ফ্রিল্যান্সার, তাদের কাজ নিয়ে অনেকটা ইনসিকিউরিটিস থাকে। তারপরে যদি তাকে এরকম বলা হয় যে খুব ইনফ্লুয়েন্সিয়াল যারা পাওয়ার পজিশনে রয়েছে, খুবই পলিটিক্যালিও কানেক্টেড, এবং যার হাতে এতটা এমন একটা জায়গায় আর্টিস্ট ফোরাম নিজেকে প্লেস করেছে যে তারা অনেক জিনিস ডিকটেট করতে পারে, যে কারণে পরে আসছি যে কারণেটা তো তো সেই জন্য লোকে আসেনি, এবং সেটা তারা ফর্মালি অফিসিয়ালি স্টেটমেন্টে আমাদের জানিয়েছেন। এবং যারা যারা এসেছে, যারা, কারণ তারা কন্ট্রাকচুয়ালি বাউন্ড, আমাদের সাথে তার কন্ট্রাকচুয়াল লাইবিলিটি আছে। যদি মানুষ অ্যাক্টাররাই বলতো যে আমি আসবো না কালকে, তাহলে সেই কথাটা আর্টিস্ট ফোরাম কেন প্রেস কনফারেন্স করে জানাবে? ধরো আমাদের অনেক সময় হয় যে আমরা একদিনকে কল টাইম দিলাম, আর্টিস্ট বললো আজকে আমি পারবো না, আজকে আমার একটা কোনো মেডিকেল এমার্জেন্সি আছে, তো সেটা কি আমরা প্রেস কনফারেন্স থেকে আর্টিস্ট ফোরামের থেকে জানি না তো কেন জানি না? সেটা তো আর্টিস্ট নিজে, আমি তোমাকে একটু ধরি, তুমি বলো কেন জানি না। সেটা তো আর্টিস্ট প্রোডাকশন হাউসকে বলছে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু এক্ষেত্রে যেহেতু একটা ঘটনা ঘটেছে, সেই জন্য টোটাল আর্টিস্ট ফোরাম, যেটা বললে না রুজি রোজগারের ব্যাপার, দুটো কথা, তুমি যে কথাটা বললে তোমার কথার প্রসঙ্গ নিয়ে বলছি, আমি তোমার উপর চাপিয়ে দিচ্ছি না, রাইট? তুমি বললে যে আর্টিস্টরা বলেছে ফোরামকে গিয়ে যে আমরা কাজ করতে চাই না, রাইট? উনারা বলছেন না না, তুমি কি কোনো আর্টিস্টের থেকে কোনো দেখা আলো শুনেছো যে এরকম বলেছেন? বলেননি। বরং যারা যারা কাজ করতে এসছেন 3-4 জন, তাদের মধ্যে তাদেরকে তারা ফোন করে বলেছেন তোরা এসছিস, বুম্বাদা কিংবা কেউ একজন তোমাদের, এরা কিন্তু তোর মানে যেটা অফিসিয়াল স্টেটমেন্ট এসছে তাদের নাম করে বলেছে যে তোমার কেরিয়ারের ক্ষতি হবে, রাইট? এই জিনিসটা আমি কি করে জানলাম? তার কারণ এইটার পরিপ্রেক্ষিতে ওই যাকে এই কথা বলা হয়েছে তিনি ইমেল লিখেছেন যে এই কথাটা কি অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ আর্টিস্ট ফোরাম উনি বলেছেন না ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলেছেন। তাতে ফোরাম সেটা স্বীকারও করে নিয়েছে যে হ্যাঁ, উনি এটা ওরকম পরিস্থিতিতে হয়তো বলে ফেলেছে, তোমরা সিরিয়াসলি নিও না। তো একটা ক্রিমিনাল ইন্টিমিডেশন, তাকে ফোরামই বলছে তুমি সিরিয়াসলি নিও না, রাইট? তো এটা করার দরকার কেন হলো? ফোন করার দরকারই বা কেন হবে? বা দেবদূত ঘোষ একজন, উনি ইলেকশনে কন্টেস্ট করেছেন, রাইট? তো সেরকম একজন পলিটিক্যালি এতটা পাওয়ার পজিশনে থাকা একজন মানুষ, সে ওই মুহূর্তে আমাদের মৈনাক এবং যে সোমরাজ, যে আর দুটো ক্যারেক্টার, তার সাথে কেন ফোন করে উনি এই কথাটা বলতে গেলেন যে তোরা কেন শুটিং করতে এসেছিস? এটা তো বলার দরকার ছিল না। তার মানে তারা চাপিয়ে দিতে চেয়েছে, এবং সেটার এগেনস্টে মৈনাক এবং সোমরাজও মেল লিখেছে। এবার তুমি আমাকে বলো যে আর্টিস্ট ফোরামের মনে হয় আর্টিস্ট ফোরামের কী দায়িত্ব হওয়া উচিত? আমি অসুবিধায় পড়েছি, আমার বাড়িতে হাউস হেল্প আজকে আসেনি, আমি একজন অভিনেতা, সেটা কি আমাকে আর্টিস্ট ফোরাম সাহায্য করবে? না, একদমই নয়। তাহলে কি সাহায্য করবে? এটা তো পার্সোনাল, তোমার আমার প্রফেশনাল সমস্যা, আমি কাজ পাচ্ছি না, এটাও আমার প্রফেশনাল সমস্যা। আমি অনেকদিন বসে আছি, আর্টিস্ট ফোরাম আমার সাহায্য করতে পারে? কম্পিটেন্ট সে পাবে। কোনো কারণে হয়তো কোনো একজন অভিনেতার তার যে ধরনের চরিত্র সে সব থেকে ভালো করতে হবে, সেই ধরনের চরিত্র আসছে না। তো তাহলে কাজটা কি? আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা, এদের কাজটা কি? আর্টিস্ট ফোরামের মূলত আমার মনে হয় দুটো কাজ থাকা উচিত। আর্টিস্ট ফোরাম একটা ট্রেড ইউনিয়ন, ঠিক আছে? এবার ট্রেড ইউনিয়নের ল একজন একটা গ্রুপ অফ অ্যাক্টার্সদের প্রতি অ্যাপ্লিকেবল হয় কি না, দ্যাট ইজ ডিবেটেবল। আমি লেবার লয়ের এক্সপার্ট নই, ওটা আমি ওই প্রসঙ্গে ঢুকছি না। কিন্তু বেসিক্যালি দুটো কাজ করতে পারে। এক হচ্ছে যে তোমার ধরো প্রডিউসার তোমাকে টাকা দিচ্ছে না, বা তুমি যে ফেসিলিটিগুলো ডিজার্ভ করো, বা তোমার যে কন্ট্রাকচুয়াল তার যে অব্লিগেশনস আছে সেগুলো পালন করছেন না। এবার একজন ইন্ডিভিজুয়াল অ্যাক্টারের পক্ষে সেটাকে কোর্ট অবধি নিয়ে যাওয়া ডিফিকাল্ট। তো
এরা আরবিট্রেশনের জন্য কাজে থাকতে পারে একটা বডি হিসেবে, যে দুজনের মধ্যে কথা বলিয়ে একটা মধ্যস্থতা করানো বা ওর রাইটসটাকে পাইয়ে দেওয়া কোর্টে বা সাবজুডিস হওয়ার আগে, যাতে এই জিনিসটা তাড়াতাড়ি একটা রিজলভ করা যায়, সেজন্য একটা বডি। তো এটা একটা আরবিট্রেশন একটা তাদের কাজ হতে পারে। 2 নম্বর কাজ হচ্ছে ওয়েলফেয়ারের মধ্যে সেফটি অ্যান্ড সিকিউরিটিও পড়ে, রাইট? ওয়েলফেয়ার মানে হচ্ছে ধরো আমার একটা বিমা করানো হলো সবার একসাথে, বা আমার কোনো সমস্যা হলো, কোনো শারীরিক সমস্যা হলো, তার কিছু সাপোর্ট দেওয়া, বা আমি যেখানে শুটিং করতে যাচ্ছি তার একটা এসওপি তৈরি করা, যে সেই শুটিংটা যদি খুব তার মধ্যে যদি ডেঞ্জারাস শুটিং হয় বা আমাকে যদি ফাইট সিকোয়েন্স করতে হয়, তাহলে তার যে সেফটি অ্যান্ড সিকিউরিটি নর্মস সেটা মানা হচ্ছে কিনা দেখা, এবং সেইটা যে আমি করতে চাইছি না। ধরো অনেক ক্ষেত্রে এরকমও হয় করতে বলা হচ্ছে, বাট হয়তো অ্যাক্টর রাজি হচ্ছে না, সে কাকে গিয়ে বলবে, রাইট? বা তাকে হয়তো ইন্টিমেসি ডিরেক্টর সে ডিমান্ড করছে, সেটা দেওয়া হচ্ছে না, জাস্ট এক্সাম্পল বলছি। বা একটা ডান্স সিকোয়েন্স হচ্ছে, সেখানে ডান্স ডিরেক্টর নেই, বা ধরো একটা ফাইট সিকোয়েন্স হচ্ছে যেখানে ফাইট মাস্টার নেই, সেইখানে হয়তো তারা মনে করছে যে হয় ফাইট মাস্টার ছাড়া তার জন্য হয়তো জিনিসটা ডিফিকাল্ট হবে বা রিস্কি হবে, হোয়াট এভার। এগুলো ওয়েলফেয়ারের আন্ডারে, এক্সাম্পল দিলাম। এর বাইরে কি তোমার মনে হয় যে আর্টিস্ট ফোরামের আর কোনো কাজ থাকতে পারে? না, যেটা তুমি বললে সেটাই। কিন্তু তাহলে এরা যে মিটিং করলো একসঙ্গে, এইবার না, তাহলে আরবিট্রেশন মানে কি, তোমার সাথে যদি প্রডিউসারের ডিসপিউট হয়, তুমি মাঝখানে এসে সেটাকে রিজলভ করবে। তুমি প্রডিউসারের সাথে ডিসপিউট ক্রিয়েট তো করতে পারো না। এবার একটা লোক কাজ করতে চায়, তাকে তুমি বলছো যে তুমি কাজ করো না, সে বলছে যে আমার তো লিগ্যাল অব্লিগেশনস রয়েছে, আমি তো কাজ করতে চাই, বলছে লিগ্যাল টিগাল আমরা দেখে নেব। মানে তুমি কনফ্লিক্ট তৈরি করছো, করে বলছো বিকজ আমার একটা ডমিনেন্ট পজিশন আছে মার্কেটে, আমি খুব নাম করা লোক, আমি তোমার ওই লিগাল ফিগাল দেখে নেব। এক তো এই বক্তব্যের মধ্যে দিয়ে লিগাল সিস্টেমের প্রতি একটা অবজ্ঞা অবহেলা, যে হ্যাঁ ওসব আমরা দেখে নেব টাইপের থাকতে পারে, যেটা ওদের লেটার থেকে বেরিয়ে আসছে সেটাই আমি বলতে পারবো, কারণ আমার সাথে তো ডাইরেক্ট কোনো কমিউনিকেশন হয়নি। শুটিং বন্ধ হবে কি হবে সেটা ওরা ডাইরেক্টলি জানায়নি। মানে অর্গানিকের ডিরেক্টর আপনি, আপনাকে না জানি আর্টিস্টদের ফোন করে বলা হতো যে শুটিং করতে যেতে না? কি মনে হয় তোমার? তুমি তো জানো এগুলো, এই প্রশ্নগুলো আমাকে দিয়ে কেন? সেটা এতদিন পরে কেন মানে তুমি বলছো, মানে যেহেতু গতকাল যেহেতু পোস্টটা বেরিয়েছে, কোন সময়টা তোমার মনে হয় আইডিয়াল সময় ছিল বলার জন্য? যখন মিটিংটা হলো, এত কিছু হয়ে গেল, 2 মাস কেন বলতে হবে? মানে আমি কি বলতে বাধ্য? আমার কোন লাইবিলিটি আছে? তো রাইট টাইম বলে তো কিছু নেই। 2 মাস আগে আমি বলিনি, আমি তো 2 বছর নেক্সট আর বলবো না, সেটা তো ওয়েল উইদিন মাই রাইটস, রাইট? আমি বলবো কি বলবো না, আমার 2 মাস পরে বলার জন্য তো ঘটনাটা নালিফাইড হয়ে যায় না। ওই জন্য আমি তোমায় জিজ্ঞেস করছি, কাজ বন্ধ হওয়ার সময় কাজ বন্ধ হওয়াটা কেন হয়েছিল? সেটা তো রাহুলদার মৃত্যুকে কেন্দ্র করেই হয়েছিল, নইলে তো যা কেন্দ্র করে হোক, আমি রুট কজে যাচ্ছি না। তোমার কি মনে হয় যে কোনো কারণে একটা ঘটনা যেটা তদন্ত চলছে সেরকম একটা বিষয়ে কোনো একটা আনঅ্যাসোসিয়েটেড বডি তো এখানে, মানে ধরো এই পুরো তদন্তটার মধ্যে তো আর্টিস্ট ফোরামের কোনো এখতিয়ার নেই। না, সাধারণ মানুষের মতো তারা জানতে চাইতে পারেন, কিন্তু যে কোম্পানিটির থেকে জানতে চাওয়া হয়েছিল ম্যাজিক মোমেন্টসের কাছেও, তারও পুলিশকে কিছু জিনিস জমা দিতে হয়েছে, তার একটা সিজার লিস্ট রয়েছে, তারা সমস্ত জিনিস অথরিটির পারমিশন ছাড়া শেয়ার করতে পারেন না। এবং সেই শেয়ার না করার জন্য যদি একটা কোনো অ্যাসোসিয়েশন যার সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই এই প্রোডাকশন হাউসের, সে যদি রেগে গিয়ে বলেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে ব্যান করে দেবো, তাহলে সেটা হয়তো তাদের মরালিটি সেটাকে জাস্টিফাই করতে পারে, কিন্তু আমাদের দেশের ন্যায় ব্যবস্থা সেটাকে জাস্টিফাই করে না, আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি। তো আমরা সেটা মনে করি, অ্যাটলিস্ট ওনারা হয়তো মনে করেন যে হ্যাঁ সেটা কমপ্লায়েন্ট উইথ দি ল অ্যান্ড অর্ডার অফ দ্য ল্যান্ড, কিন্তু আমরা সেটা মনে করছি না, সেই জন্য আমরা লিগ্যাল রেমেডি চেয়েছি। আমার মনে হয়েছে যে কোণে দেখা আলোতে যতজন অ্যাক্টর আছে, ইনক্লুডিং আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, তারা সবাই বলেছে আমরা কাজ করতে চাই, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। বোঝাই যাচ্ছে যে তুমি ধরো আনঅ্যাসোসিয়েটেড অন্য প্রজেক্টের একজন বললো যে আমরা করতে চাই না, তার সাথে তো ম্যাটার করে না। আমাদের প্রজেক্টের কেউ যে গিয়ে বলেনি সেটা ইজ ওয়েল ডকুমেন্টেড, রাইট?
তারা ভিডিওতে, মেলে, লিখিতভাবে আমাদেরকে সেই জিনিস জানিয়েছে। তাহলে ওদের ওপর একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে। আমরা মনে করছি এই প্রেশার ক্রিয়েট করাটা আর জাস্ট গুন্ডামির মধ্যে, মাসেল ফ্লেক্সিংয়ের মধ্যে আমরা আপাতভাবে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, বা আমাদের যে লিগাল অ্যাডভাইজার্স আছে তারাও দেখতে পাচ্ছেন না। তারা মনে করছেন যে এটা একটা কার্টেল লাইক সিন্ডিকেট তৈরি করার বিহেভিয়ার। এবং বারবার বলা হয়েছে যে মানে প্রেস বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে যে এই ফেডারেশন এবং আমরা একটা ফ্যামিলি, আমরা একসাথেই করি, আমাদের যা বক্তব্য ওদেরই তাই বক্তব্য। তোমরা জানো ফেডারেশনে কিভাবে অপারেট করে, এটা তো আস্তে আস্তে আনফোল্ড হচ্ছে। তাহলে যারা একই ফ্যামিলি এবং যারা তাদের মতো করে তাদের যা বক্তব্য এদেরও তাই বক্তব্য, তাহলে এদের বক্তব্যর মধ্যে যে একটা মাসেল ফ্লেক্সিং রয়েছে, যে নোমেনক্লেচারই ইউজ করুক, ব্যান বলুক, বয়কট বলুক, আসলে যে সে তার ডমিনেন্ট পজিশনকে ইউজ করে একটা মার্কেটে ফ্রি বিজনেসকে নষ্ট করতে চেয়েছে, এবং উইচ ইজ আ শিয়ার ভায়োলেশন অফ কম্পিটিশন কমিশনের সেকশন 3 and 4। তো সেই জিনিসটা এস্টাবলিশড হয়। তো একজন কি বলবো, অ্যাজ আ ল অ্যাবাইডিং সিটিজেন অফ দ্য ল্যান্ড আমাদের মনে হয়েছে যে এই জিনিসটা আমাদের অনারেবল কোর্টের কাছে তুলে ধরা উচিত, এবং তাদের থেকে এটা জানতে চাওয়া উচিত যে ওনারা কি সত্যিই একটা অফেন্স করছেন নাকি আমাদেরই কোনো ভুল আছে। আমরা সেটাই রেমেডি চেয়েছি। যেহেতু ফেডারেশনের কথা বললে, তোমার কাছে এমনি জিজ্ঞেস করছি, ফেডারেশনের কাজটা কি? আর্টিস্ট ফোরামে যেমন বললে, ফেডারেশনের কাজটা কি? কারণ প্রত্যেকে মিলে ফেডারেশনের বিরুদ্ধে তিতিবিরক্ত হয়ে অনেক কথা এখন বেরোচ্ছে। যেহেতু ফেডারেশনে যে দুজন মাথা হচ্ছে স্বরূপ বিশ্বাস, তার পেছনে ছিলেন অরূপ বিশ্বাস। কাজটা কি ছিল? সবাই না, তার পিছনে ছিলেন অরূপ বিশ্বাস। তবে অফিসিয়ালি কিভাবে অরূপ বিশ্বাস ছিলেন আমি বলা হচ্ছে যখন, নিশ্চয়ই তখন তার পিছনে কিছু সাবস্টেন্স রয়েছে। যারা বলছেন, তোমার কি মনে হয় যে আমাদের যে লেভেলের শুটিং রিলেটেড ক্ষতি হয়েছে তাদের হয়তো অনেকের সেটা হয়নি? মানে আমাদের তো রেগুলার শ্যুট করতে হয়। তুমি বলো কতবার আমাদের শুটিং বন্ধ হয়েছে লাস্ট 1 বছরে? মানে এইটা তো না হয় 11 দিনের জন্য হয়েছে, কতবার হয়েছে বলো? তুমি তো জার্নালিস্ট, কতবার কত 4-5 বার তো বন্ধ করতে বলা। তাহলে সেই 4-5 বার যে বন্ধ করা হয়েছে, কারণটা মানে কতবার বলবো? একবার মানে ধরো টার্গেট যখন করা হয়, যে কারণ আমি লাস্ট WATPর প্রেসিডেন্ট ছিলাম, তো তাতে আমরা আমাদের রাইটসকে, ওরা যে আনলফুল ডিমান্ডগুলো করতো সেটা সবসময় কাউন্টার করেছি। এবং যখন তারপর WATP ডিসলভ হয়, ওরা সবাইকে টার্গেট করে, বলে যে এদেরকে মানে সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে, হ্যাঁ, বা দেখা করতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে নানান জায়গা থেকে এসছে, অনেক মন্ত্রীদের থেকে এসছে, আমার কাছে সেগুলো ডকুমেন্টেডও রয়েছে। কারণ সেগুলো তারা কল রেকর্ডও রয়েছে যে কিভাবে তার কাছে গিয়ে সরি বলতে হবে। অনেক ইনফ্লুয়েন্সিয়াল নেতারা তারা হয়তো হেল্প করতে এগিয়ে এসছেন, বলছে যে আচ্ছা ঠিক আছে, ওইভাবে সরি বলতে হবে না, এইভাবে একটা মেল লিখে দিলেই হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরম সিচুয়েশন তৈরি হবে কেন? তিনি হয়তো সদিচ্ছা নিয়ে ভেবেছেন যে আমি রিজলভ করব, কিন্তু রিজলভ করার জন্য আমাকে তার কাছে গিয়ে সরি বলা বা মিটিং কেন করতে হবে? আমার সাথে তো তার কোনো সম্পর্ক নেই। আমি যদি ফেডারেশনের যে মেম্বার রয়েছে তার প্রতি কোনো অনাচার করি বা তার রাইটসকে যদি আমি চেপে দিই, আমার মনে হয় না যে আজ অবধি যতদিন আমরা কাজ করেছি তাতে কারুর পেমেন্ট রিলেটেড বা টাইমলি পেমেন্ট রিলেটেড বা কমপ্লায়েন্স রিলেটেড, মানে ট্যাক্স জমা করা রিলেটেড আমাদের কারুর কোনো গ্রিভান্স রয়েছে। আমরা খুব মানে ক্যাটেগরিক্যালি এটা মেনটেন করার চেষ্টা করি যে আর্টিস্টদের জবেই তাদের পেমেন্ট ডেডলাইন হোক, আমরা 3-4 তারিখের মধ্যে তাদের পেমেন্ট ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আর এটা আমি ঠিক আর্টিস্টের সাপোর্ট পাওয়ার জন্য করি না, কারণ আমরাও যখন এর আগে চাকরি বাকরি করতাম, আমার তখন 30 তারিখে বা 1 তারিখে স্যালারি হতো। এবার আমাদের ওইটা একটা কালচারের মধ্যেই রয়েছে যে এখনও ওদের টাকা ছাড়লে তো আমারও স্যালারি হবে ওই দিনকে, রাইট? তো আমরা এই ব্যাপারটাকেই জানি যে 1 তারিখ 2 তারিখের মধ্যে লোকে স্যালারি হয়ে যেতে হয়, এবং তার জন্য হয়তো অ্যাকাউন্টসের লোকজনকে রাত জেগে একদিন কাজ করতে হয়। বাট এই কালচারেই আমরা ধরো বাইরে যখন চাকরি করেছি তখন সেইভাবেই করেছি। তো এখানে আমরা তাদেরকে কোনো অ্যাডেড অ্যাডভান্টেজ দেওয়ার জন্য এটা করিনি, আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালনের জন্যই টাইমলি পেমেন্ট করেছি। কিন্তু কোনো গ্রিভান্স তো নেই, তাহলে তুমি গ্রিভান্স তৈরি করছো কেন? যেমন প্রথমবার হলো হচ্ছে যে চ্যানেলকে ওরা প্রপোজ করেছিল একটা ভেরি মানে অবনক্সিয়াসলি হাই অ্যামাউন্ট হাইকের জন্য।
তোমরা হয়তো অলরেডি জানো যে আমাদের টেকনিশিয়ানরা কিন্তু এই রিজিয়নাল মার্কেট হিসেবে যে খুব একটা আন্ডারপেড সেরকম নয়, রাইট? এবং আমরা কখনোই এই বিরোধ করিনি যে তাদের টাকা বাড়ানো উচিত নয়। আমরা বলেছিলাম যে আমি পার্সোনালি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে এখন চ্যানেলের অবস্থা, ব্রডকাস্টিংয়ের অবস্থা, মার্কেটের অবস্থা অতটা ভালো নয়। আমাদের বাংলা মারাঠি ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করে কাজ করে, এবং এর মধ্যে অনেক নিটিগ্রিটি আছে। যে ধরো চ্যানেলের কাছে বাজেট ফিক্সড, কিন্তু মারাঠির তুলনায় বাংলার বাজেট অনেকটা বেশি হয়ে গেছে। তার কারণ এখানে টেকনিশিয়ানদের কস্ট অনেকটা বেশি। তার কারণ শুধুমাত্র টেকনিশিয়ানরা বেশি টাকা নেয় বলে না, নানান কারণে এতজন নিতে হবে এরকম একটা জিনিসও তো জানো আছে। সেকেন্ড ইউনিট হলে এটা নিতে হবে, লাগুক না লাগুক লোক নিতে হবে, তো টেকনিশিয়ান কস্ট অনেক বেড়ে যায়। এবার যদি অলরেডি আমাদের বাজেট বেশি থাকে এবং টেকনিশিয়ান কস্ট বেড়ে যায়, তাহলে প্রডিউসারকে কিন্তু আর্টিস্টদেরকে অ্যাডজাস্ট করে সেটাকে ব্যালেন্স আউট করতে হয়। তো সেক্ষেত্রে প্রোডাক্টের ক্ষতি হয়, কারণ আমাকে একটা ব্যালেন্স মেনটেন করা আমার রেসপন্সিবিলিটি অ্যাজ এ প্রডিউসার, আর কোনো রেসপন্সিবিলিটি নেই। ক্রিয়েটিভ জিনিসটাকে, যদি সে ক্রিয়েটিভ প্রডিউসার হয় সেটাকে দেখা, আর যেন এরকম না হয় যে আর্টিস্টে আমরা সব বাজেট শেষ করে দিলাম, ভালো টেকনিশিয়ান হায়ার করতে পারলাম না, বা ভালো টেকনিশিয়ানে সব খরচা করে দিলাম, আর্টিস্ট হায়ার করতে পারলাম। এই ব্যালেন্সটা মেনটেন করাটাও আমাদের একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সেই জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম, আমি এবং সানি ঘোষ রায়, আমরা দুজনেই এইটা বলেছিলাম যে তোমরা একটু ফ্লেক্সিবল থেকো। আমিও জানি যে ওদের হাইক হওয়াটা দরকার, এবং সেই মেলের কপিও আমি হয়তো তোমায় দিয়ে দিতে পারি, তাতে খুব পরিষ্কার লেখা আছে যে আমরা হাইকের এগেনস্টে নই। কারণ হাইকে আমাদের 1 টাকাও দিতে হবে না, চ্যানেল থেকে আমাদেরকে সেই টাকা দিয়ে দেবে, আমরা সেই টাকা ডিস্ট্রিবিউট করে দেবো। কিন্তু পক্ষান্তরে কি হবে যে পরের শোটাতে গিয়ে ওরা আবার সেটাকে অ্যাডজাস্ট করে দেবে, এবং তখন আমাদেরকে আর্টিস্ট বাজেট কমিয়ে সেটাকে করতে হবে। এবং এই সময়ে সেই জিনিসটা, কারণ আমরা খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন এক একটা চ্যানেল বন্ধ হচ্ছে, কালার্স বন্ধ হয়ে গেছে, লোকে প্রোগ্রামিং কমিয়ে দিচ্ছে, সান টিভিতে শো কমছে, এরকম একটা সময় আমরা একটা সাপোর্ট এক্সপেক্ট করেছিলাম। তারপরে লাস্টে এটাও বলেছি যে তোমরা যা মনে করবে তাই করবে, আমার ঘাড়ে কটা মাথা, ওদেরকে আমি বলবো যে এটা করো, রাইট? কিন্তু সেটাকে ইস্যু করে ওরা বললো যে এই প্রোডাকশনের সাথে কেউ কাজ করবে না, করে মাস রেজিগনেশন দিতে বাধ্য করা হলো। আমি এদের সবার স্টেটমেন্ট নিলাম। এবার এরাও তো বছরের পর বছর, বহু বছর ধরে আমাদের সাথে কাজ করে, তারা বললো যে আমাদেরকে প্রেশারাইজ করা হচ্ছে, আমাদের কাজ করতে দেওয়া হবে না বলা হচ্ছে। ইনফ্যাক্ট যারা প্রেশারাইজ করছিল তারাই তো আমি দেখলাম কিছুদিন আগে তোমাদের এই যে প্রেস কনফারেন্সে গিয়ে তারাই তদারকি করছে এখন। তো বদল যে কিভাবে ঘটেছে আমি জানি না, কারণ তখন তারাই বলেছিল যে এই প্রোডাকশনকে কাজ করতে দেওয়া যাবে না, মাস রেজিগনেশন হলো, শুটিং বন্ধ থাকলো, তারপর নানানভাবে মেল লিখে যে আমরা এটা বলিনি, এটা করে দাও, 3-4টে মেল। প্রথম মেলটা হবে না, সেকেন্ড মেল জানে যে 1-2 দিন আটকে দিতে পারলে প্রডিউসারের হাওয়া ফুস হয়ে যাবে না, কারণ না, এক তো ফিনান্সিয়াল লস প্রচুর হচ্ছে, 2 হচ্ছে যে টেলিকাস্ট আটকে যাবে, আমি যদি নন টেলিকাস্ট হয়ে যায় তাহলে হিউজ পেনাল্টি। তো ওরা এই জিনিসগুলো জানতো যে কিভাবে তোমার কোন নার্ভটা টিপলে তোমার অ্যাকচুয়ালি দমটা আটকে যাবে। সরি বলিনি, কিন্তু কাজ তো চালু করতে হয়েছে। তো মানে সেটা ঘুরিয়ে সরি ওয়ার্ডটা করতে, নাহলে কি করে চালাম, সরি ওয়ার্ডটা হয়তো ইউজ করিনি, তো সেই জন্যই তো 15টা মেল করতে হয়েছে যে না এটা এরমভাবে বলতে হবে, তখন না বলে দৌড়াদৌড়ি করতে হয়েছে, অন্য লোককে বলতে হয়েছে। যিনি সভাপতি তিনি ফোন তোলা বন্ধ করে দিয়েছেন, কারণ তখন ওনার হাতে চাবি, ওনার কাছে পাওয়ার, তো তিনি জানাচ্ছেন না, আমরা তো কিছু বলিনি। এবার এদের মোডাস অপারেন্ডিটাই এরকম হয় যে ওরা কখনো এসে বলে না শোনো আমি তোমার ব্যান করছি, তুমি প্লিজ পুলিশের কাছে যাও, বা তুমি একটা কোর্টে কেস করো। ওরা বলে আমি তো কিছু করিনি, ওনার কাজ হচ্ছে না, এইভাবে। কিন্তু এফেক্টটা হচ্ছে ব্যান। তারা ইন্টিমিডিয়েট করা হচ্ছে যারা তাদের মেম্বার রয়েছে, কারণ তারাও জানে যে একটাই ফেডারেশন রয়েছে, আমি যদি কাল থেকে ব্যান করে দেয়, এবং তারা মানে তারা রেকর্ডেড স্টেটমেন্টে আমাদেরকে বলেছে যে আমার যদি কাল থেকে ওরা কাজ বন্ধ করে দেয় তাহলে আমি কি করব। তাদেরও ইনসিকিউরিটি রয়েছে, এই করেই আমরা চালিয়েছি এতদিন ধরে। তো কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে একটা ফেডারেশনের কি কাজ? এগেন ফেডারেশনের কাজ হচ্ছে ওয়েলফেয়ার। ফেডারেশনের কাজ হওয়া উচিত হচ্ছে যে প্রডিউসাররা টাকা দেয়নি তাদেরকে
তাদের থেকে টাকাটা আদায় করে দেওয়া, ইফ আই হ্যাভ টু পুট ইট দ্যাট ওয়ে। কিন্তু পক্ষান্তরে তুমি জানো যারা লাস্ট 3 বছরে কোন কোন প্রডিউসার টাকা দেয়নি বলে তাদের এগেনস্টে অভিযোগ এসছে এবং চ্যানেল কাজ বন্ধ করে দিয়েছে। না, ধামা চাপা না, তাদেরকে যাতে কাজ দেওয়া হয় তার জন্য ফেডারেশন অনেক চেষ্টা করেছে, বুঝতে পেরেছো? এবং কাকে কাজ দিতে হবে, কোন প্রডিউসার কাজ পাবে, সেই বিষয়েও তারা অনেক ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন। তো এরকম আরও অনেকে রয়েছে, তা খুবই কম, হয়তো লাস্ট 10 বছরের হিসেব ধরলে এরকম 3-4 জন প্রডিউসার হবে এবং তাদেরকে ফোর ফ্রন্টে এনে মিটিং করা হয়েছে। এইটা কাজ নয়, কোন প্রডিউসার কাজ করবে, কোন প্রডিউসারের কাজ হবে না, কারণ সে হয়তো তার ভেস্টেড ইন্টারেস্টকে সে স্যাটিসফাই করতে পারছে না, বা তার যে নানা রকম আনুষাঙ্গিক ডিমান্ড আছে সেটা স্যাটিসফাইড হচ্ছে না বলে এইটা ফেডারেশনের কাজ হতে পারে না, এটা কোনো ট্রেড ইউনিয়ন বা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরই কাজ হতে পারে না। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাজটা খুব মান্ডেন, যদি কেউ সত্যিকারের ভাবে তাহলে কেউ সেই অ্যাসোসিয়েশনের নেতা হতে চাইবে না, কারণ তার কাজ এতটাই বোরিং যে তাকে দেখতে হবে হ্যাঁ কারোর সাথে কোনো একটা ডিসপিউট হচ্ছে সেটাকে মেটানো। এটা ঠিক ওই পাওয়ার দেখানোর জায়গা নয় যে আমি কত বড় নেতা, এটা নেতা হওয়ার জায়গা নয়। ইনফ্যাক্ট নেতাদেরও কাজ টু অ্যান এক্সটেন্ট তাই, বাট কিন্তু এক্ষেত্রে এটা এখন একটা কি বলবো, এটা একটা এরম জায়গায় চলে গেছে যে পাওয়ার দেখানোর একটা জায়গায় চলে গেছে যে আমি কতটা কন্ট্রোল করতে পারি ইন্ডাস্ট্রি। আচ্ছা, ওর কথা একটা জিজ্ঞেস করবো, যে আর্টিস্ট ফোরামে যখন কথা হয়েছিল ওই ম্যাজিক মুভমেন্টস বা অর্গানিক, বলেছিল যে যদি দুটো ধারাবাহিক বন্ধ হয়ে যায় তখন তাদের শিল্পী বা কলাকুশলীদের অন্যত্র কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, সেটা কি করা হয়েছে? হয়নি, আমিও জানি হয়নি। এবার তারা কি কমিট করেছে, আমার কাজ পাইয়ে দেওয়ার যে কারোর ক্ষমতা আছে এটা তো আমি জানি না। কোনো একটা ওয়েলফেয়ার বা অ্যাসোসিয়েশন বা কোনো একটা ট্রেড ইউনিয়ন যে তাদের কনস্টিটিউশন ওয়াইজ কাউকে কাজ পাইয়ে দিতে পারে, এটা তো আমার মনে হয় না। এইটা যদি কেউ ডিমান্ড করে তাহলে সেটার মধ্যেই সেটাকে আমার মনে হয় খাতিয়ে দেখার একটা দরকার আছে, কারণ এরকম পাওয়ার তো কারোর কাছে নেই যে কেউ কাউকে কাজ পাইয়ে দিতে পারে। আমাদের তো বরং এটাই উদ্দেশ্য হওয়া উচিত যে একটা ক্যারেক্টারের জন্য যে সবথেকে বেশি ডিজার্ভিং ক্যান্ডিডেট তাকে কাস্ট করা হোক, নাকি কার আগের শোতে কাজ চলে গেছে তাকে করা হোক। এটা তো ঠিক কি বলবো, এটা তো কোনো রিজার্ভেশন কোটায় কাজ দেওয়ার ব্যাপার নয়, এবং সেটা অন্য কোনো একটা প্রজেক্ট হয়তো কোনো চ্যানেলের জন্য হবে, সেই চ্যানেলও কেন মানবে যে জাস্ট বিকজ ওর আগের একটা প্রজেক্ট থেকে চলে গেছে আমি তাকে কাস্ট করব? সে চাইবে সেই রোলের জন্য যে বেস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট সেই কাস্ট হোক, বা যে বেস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট সেই বা তার নিজের জায়গাটা কেন ছেড়ে দেবে, বলবে না না ও আচ্ছা আগের প্রজেক্টটা বন্ধ হয়েছে। এইভাবে কাজ হয় না মার্কেটে। তো কেউ হয়তো এরকম একটা কমিটমেন্ট দিয়ে থাকতে পারেন, তার দায়িত্ব তো আমার নয়। তা নাসা নিয়ে কমেন্ট করছেন, হ্যাঁ, একজন নাসা সায়েন্টিস্ট ছবি নিয়ে কমেন্ট করছেন, একজন পলিটিশিয়ানস বলে দিচ্ছেন কী করে শুটিং করতে হবে। এইগুলো আমার মনে হয় যে মানুষের এখতিয়ার থেকে বেরিয়েছে কথা বলা। ইম্পার সাথে আমি খুব রিমোটলি অ্যাসোসিয়েটেড। আমাদের রিম্পার একটা মেম্বারশিপ ছিল, কারণ একসময় আমি যখন আমি ডিরেক্ট করতে হয়েছে তখন আমাকে ছবি রিলিজ করার জন্য ইম্পার সাথে যোগাযোগ করতে হয়েছে। মাই এক্সপিরিয়েন্স হ্যাড বিন ওকে, গুড এনাফ। তো একটা জিনিসে একটুখানি কিউরিয়াস যে একটা দল ছবি বানাবে আর এক্সিবিটাররা চালাবে বা ডিস্ট্রিবিউটাররা ডিস্ট্রিবিউট করবে, এর মাঝখানে ইম্পার কতটা রোল আছে এইটা আমার একটা প্রশ্ন। হয়তো আমি জানি না যে কেন এই রোলটা রয়েছে এতটা, কেন মানুষ এত মানে যিনি পদ ছেড়ে দিচ্ছেন তিনিও এত কষ্ট পাচ্ছেন পদ ছেড়ে দিতে, বা যিনি নতুন আসছেন তারও মানে এতটা কেন দরকার। হয়তো একটা কারণ হতে পারে যে ওখানেও একটা সিন্ডিকেট তৈরি করে কাউকে কাজ করা থেকে চেপে দেওয়া হচ্ছিল বলে তারা প্রতিবাদ করে নতুন কাউকে আনছেন। কিন্তু ইম্পার বেসিক্যালি যেমন টাইটেল রেজিস্ট্রেশন নিয়ে ইম্পার একটা যৌক্তিকতা রয়েছে এবং ন্যাশনালিও রয়েছে। আমরা যেমন কলকাতার বাইরে অন্য মার্কেটেও কাজ করি, সেখানকারও কিন্তু টাইটেল রেজিস্ট্রেশন ছাড়া বিশেষ খুব একটা তাদের যে রোল আছে, বিশেষ করে রিলিজ করাতে ছবিতে যে তাদের একটা কোনো রোল থাকে, কোন ছবি কবে রিলিজ করবে এইটা তো আমি কখনো অন্য মার্কেটে দেখিনি।
জিজ্ঞেস করছি যে শিল্পীদের যে তাড়াতাড়ি রং বদল হওয়া, 3-4 দিন আগে যে রুদ্রনীলটা যে মিটিংটা করেছিল সেখানে পরমব্রত এসে যে উক্তিটা, যেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া একেবারে ভাইরাল, নিশ্চয়ই শুনেছো, কি মনে হয় তোমার? এই যে তাড়াতাড়ি মনে হচ্ছে যে উনি একটা উক্তি দিয়েছেন, এটা তোমাদের ইন্টারপ্রিটেশন, বা হয়তো আমারও ইন্টারপ্রিটেশন হলো, আমি তো ওভাবে বলতে পারি না উনি ওনার কোন সাইকোলজিতে করেছেন। আমি তো মনস্তত্ত্ববিদ নই, আমি ওটা বলতে পারবো না ঠিক যে উনি কেন করেছেন, যে দল বদলানোর জন্য বলেছেন বা কি। যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে না, পরমব্রতর সাথে কি অন্যায় হয়নি? পরমব্রতর সাথে অন্যায় হয়েছে, এবং 2025-এর শেষের দিকে ওর অনেক কাজ আটকে দেওয়া হয়েছিল, কারণ লিগাল প্রসিডিংসে ওরা গেছিলো। সেই লিগাল প্রসিডিংসে প্রচ্ছন্নভাবে, এবং শুধু ওই লিগাল প্রসিডিংসে অনেক বিষয় কিন্তু আমরা অনেকভাবে সাপোর্টও করেছি। মানে ওরা যেখানে মিটিং করেছে সেগুলো অনেক খরচা সাপেক্ষ, হ্যাঁ, তো লয়ার টয়ার অনেক রয়েছে। আমরা এগুলো কখনো সামনে এসে বলি না, কারণ এরকম যদি একটা কাজ ফেডারেশনও করতো তাহলে হয়তো আমরা ওদেরকে সাপোর্ট করতাম। এটা ফিলোসফার হয়ে কথাটা বলছি না, সত্যিই তাই। আমার মনে হয়েছে যে একটা টাইমে যদি পরমব্রতকে প্রেশারের কাছে মাথা নত করতে হয়, দাঁতে দাঁত চেপে মেনে নিতে হয়, উনি হয়তো একজন সাধারণ মানুষ হিসেবে প্রেশারের কাছে মাথা নত করেছেন, করতেই পারে, সাধারণ মানুষ ওটা করেন, একজন নেতা ওটা করেন না। তাহলে ওনার মনে হয় যে ওনাকে ওনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা হয়তো কিছুটা ল্যাকিং হতেই পারে, সবার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে সেটা নয়। কাজেই সেইটাকে নিয়ে আবার জাহির করে এমন একটা যদি জায়গা সিচুয়েশন ক্রিয়েট হয় যে আচ্ছা আমি আবার ফেরত এসেছি, আমি তোমাদের হয়ে লড়বো, সেটা ইজ নট দ্য রাইট মেসেজ। কেউ বলতে পারে যে আমার ওখানে এরকম একটা প্রেশার ক্রিয়েট করেছিল, কারণ তুমি তো তোমার পার্সোনাল গেইনের জন্য তুমি তো মানুষকে বিভ্রান্তও করলে। যে মুহূর্তে তুমি এসে বললে যে ফেডারেশন আসলে ভুল করে, ঠিক করেছে, আমরাই ভুল, এই কথাটা তো সত্যি নয়। তুমি হয়তো প্রেশারের মাথা নত করে ওই বিভ্রান্তিকর কথাটা বললে, কিন্তু মানুষের মধ্যে তো তুমি বিভ্রান্তি ক্রিয়েট করলে, কারণ তোমাকে অনেকে ফলো করে, আমাকে কেউ ফলো করে না, রাইট? কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়কে আমরা ছোটোবেলা থেকে ফলো করি, রাইট? আমরা ছোটোবেলা থেকে ওর কাজ দেখেছি। তো পরমব্রত চট্টোপাধ্যায় একটা কথা বলছে, তার একটা ভ্যালু রয়েছে। তো মানুষ তো সেটাকে অনেকে সিরিয়াসলিও নিয়েছে, অনেকে তো হয়তো তার থেকে একটা ইমপ্রেশন তৈরি হয়েছে যে ফেডারেশন হয়তো সত্যি খুব ভালো ভালো কাজ করছে এবং ডাইরেক্টররাই খারাপ করেছে। এটা কিন্তু পক্ষান্তরে হয়তো খানিকটা অপমানজনক অ্যাজ আ বাই প্রোডাক্ট। আমি বলবো না যে তখন পরমব্রতর কী করা উচিত ছিল, কিন্তু যারা তখন দাঁতে দাঁত চেপে মাথা নত করেনি তাদের জন্য এটা একটুখানি ডিমিনিং। মানে ধরো নানানভাবে সরি তো আমাকেও বলতে বলা হয়েছে, আমি তো সরি বলিনি, ঘুরিয়ে ফিরিয়ে মেল করেছি, সেজন্য আমার কাজটা বন্ধ হয়নি, কাজটা চলেছে। এরা সবাই জানে, সুদেশ নাদি, তারপর আর কারা ছিল, কবিদা, এদের সাথে আর পরমব্রতর সাথে আমার বহুবার কথা হয়েছে এই নিয়ে, অনির্বাণ, কিন্তু পরমব্রত জিনিসটা মেনে নিয়েছে, বাকিরা তো মানেনি। এবং মানার পরে তুমি দেখতে পারবে যে সেই ক্রোনোলজিটাও রয়েছে, ভিডিও রয়েছে, এবং যার এগেনস্টে আগে তাকে ডিরেক্টর্স গিল্ড থেকে বহিষ্কার করেছিল, তার বাড়িতে গিয়ে, মানে আমার মনে হয় না যে এটাও নিজের ইচ্ছে করেছে। মানে আই উড লাইক টু বিলিভ, অলদো আই এম নট দি অথরিটি টু মানে কি বলবো সার্টিফাই, বাট আমার মনে হয় যে হয়তো এগুলোকে চাপের ফলেই করতে হয়েছে। তো সেক্ষেত্রে বিভ্রান্তি তো কিছুটা তৈরি হয়েছে তার ফলে, এবং যারা যারা চাপে নতি স্বীকার করেনি, আমি হয়তো তাদেরকেও যদি ওই মঞ্চে দেখতে পেতাম তাহলে খুশি হতাম। কারণ কবিতারও তো প্রবাবলি হ্যাড টু সে সামথিং। বা কবিতা দেখলাম একটা সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর পোস্ট করেছেন, বা সুদেশ নাদি, বা আর যারা যারা রয়েছেন, সুব্রতদা, এরাও তো অনেকটা সাফার করেছেন। আমি এদেরকে দেখতে পেলাম না ওখানে। আমি বরং আরও অন্য কারণে হয়েছে যে পরমব্রতকে বাদ দিয়েও বাকি যাদেরকে দেখতে পেলাম, একজন প্রডিউসারকে যিনি কাঁচা পাকা দাড়ি নিয়ে ওখানে বসেছিলেন, ঠিক স্বরূপ বিশ্বাস যখন বলতেন যে, মানে স্বরূপ বিশ্বাসকে আমি বলছি না কারণ উনি অফিসিয়ালি তো বলেননি, ফেডারেশন থেকে যখন এরকম ডাইরেক্টিভ আসতো যে ক্ষমা চাইতে হবে, যে ক্ষমাটার ডিগ্রি কতটা হবে উনি ডিসাইড করে দিতেন।
উনি ফোন করে বলতেন না না এই ক্ষমাটা না ঠিক হলো না, আপনি আরও 2 ডিগ্রি বাড়িয়ে বলুন কি কমিয়ে বলুন। তো সেই মানুষটা ওখানে বসে রয়েছে, ঠিক আছে। তো তার নিজেরই শুটিং যখন বন্ধ হয়ে গেছিলো, তখন হয়তো আমি WATB প্রেসিডেন্ট ছিলাম বলে ফেডারেশনের সাথে অনেক ঝগড়াঝাটি করে তার শুটিং চালু করানোর ব্যবস্থা করেছিলাম। তাতে তিনি নিজে আমাকে টেক্সট করেছেন, ফোন করে বলেছেন যে থ্যাংক ইউ আমার জন্য এতটা করার জন্য। তারপর হঠাৎ করে তার আবার কেন দাঁতে দাঁত চিপতে হয়েছে, তাকে ফেডারেশনের জন্য এই রোলটা কেন নিতে হয়েছিল, যে কে কে কী কীভাবে সরি বলবে, কী কীভাবে ভিডিও দেবে, ভিডিওতে কতটা চোখের জল দেখতে পাওয়া গেল বা কতটা অনুতাপ হলো, সেটার কোয়ালিটেটিভ বিচার, সেই মানুষটাকে তো আমরা ওই ফোরামে দেখতে পাই না। ইনফ্যাক্ট দেখো, আমার লাস্ট 1 বছরে দেখবে যে যখন ফেডারেশনের সভাপতি আমাদেরকে পছন্দ করতেন না, আমাদের কাজ আটকাতেন, তখন উনি কোনো মিটিংয়ে আমাকে ডেকে পাঠাতেন না। হ্যাঁ, যখন বদল হলো তাতে এই মিটিংয়েও আমাকে ডেকে পাঠানো হয়নি। এবার ডেকে পাঠালে যে আমি আসতে পারতাম সেরকম না, আমি তো শহরেই ছিলাম না। আমার বক্তব্য হচ্ছে যে কারুর যদি উদ্দেশ্য থাকে, আমাদের তো একটা কন্ট্রিবিউশন রয়েছে, মানে ভলিউম অফ ওয়ার্ক ওয়াইজ আমাদের থ্রু দিয়ে তো তুমি কমিউনিকেট করতে পারো আমাদের সাথে অ্যাসোসিয়েটেড একটা লার্জ সেকশন অফ সিনে ওয়ার্কার্সদের সাথে, যারা হয়তো একটা সাবস্টেন্সিয়াল প্রপোর্শনকে রিপ্রেজেন্ট করে। কারণ আমাদের সাথে যে যত লোক যুক্ত তার নাম্বার অনেক বেশি, সেই হিসাবে বলছি। তো সেখানেও আমাদেরকে জানানো হয়নি। অ্যাটলিস্ট জানানো হলে আমরা বুঝতে পারতাম যে একটা ফেয়ার জেস্চার রয়েছে, যে তারা অ্যাটলিস্ট আমাদেরকে সাথে কথা বলতে চাইছেন। কিন্তু আমার মনে হলো যে সেখানে যারা যারা গেছেন বা ম্যানেজার গিল্ডের যারা যারা এসে বলতেন যে এই কাজ বন্ধ, তাকেই আমি দেখলাম। এবার হয়তো সে বলতে পারে যে হ্যাঁ আমাকে প্রেশারাইজ করে ওইটা করানো হয়েছিল, সে তো সবাই বলতে পারে। যে কোনো ধরো যারা গুন্ডা ধরা পড়ে তারাও তো বলে যে আমাকে কারোর হয়ে কাজ করতে, তার জন্য তার দোষটা তো জিরো হয়ে যায় না। এবং তাকে তো আমি নেতা হিসেবে বা ওখানে কি বলে হোস্ট হিসেবে বা মডারেটর হিসেবে দেখতে পছন্দ করবো না। পরবর্তী পদক্ষেপ মানে যা যা লিগাল রেমিডিজ আছে, এখন একটা কোর্টকে অ্যাপ্রোচ করা হয়েছে, এবার দেখতে হবে যে অন্যান্য কোর্টে কি কি জায়গায় আমরা রেমিডি, আমাদের কাছে যে অ্যাভেলেবল রেমিডিজ আছে, এটা তো কোনো যুদ্ধ নয়, আমাদের একটা লিগাল রাইটস আছে যেটা আমরা মনে করছি যে সেটা খর্ব করা হয়েছে। হতে পারে আমরা ভুল, তো সেটা কোর্ট বলে দেবে, যদি আমরা ঠিক হই সেটাও কোর্ট বলে দেবে। আমাদের কাছে হয়তো আরও লিগাল রেমিডিজ রয়েছে। এবং যেমন ধরো এই বিষয়টা এগিয়ে এসছে, কারণ আমাদেরকে যিনি ক্রিমিনালি ইন্টিমিডিয়েট করার একটা ব্যাপার বলছিলাম, তাকে যখন লিগাল কনসিকুয়েন্সের কথা বলে তাকে মেল করা হয়েছে, তাতে তার এগেনস্টে তিনি পদত্যাগ করেছেন আর্টিস্ট ফোরাম থেকে। পদত্যাগ করার সময় তিনি বলেছেন যে হ্যাঁ আমাকে জোর করে এগুলো করানো হয়েছে, আমাকে ফোন করতে বলা হয়েছিল ওপর থেকে। ফেয়ার। তো সেটার হিসেবে তিনি তার সাথে আরও 3টে জিনিস জানিয়ে পদত্যাগ করেছেন, যে ওনাদের ইলেকশনটা নাকি ফেয়ারলি কন্ডাক্টেড হয়নি। তো এবার ধরো সেইটা তো আমাদের জানার কথা না। আমরা যদি এই এভিডেন্স জোগাড় করতে পারি যে ইলেকশনটা ফেয়ার ছিল, তাহলে রেসপন্সিবিলিটি হচ্ছে আর্টিস্ট ফোরামের। কিন্তু যদি ইলেকশনটাই আনফেয়ার হয়, আনকনস্টিটিউশনাল হয়, ওদের কোরাম রিকোয়ারমেন্ট মিট না হয়, তাহলে তো এটা তাদের ইন্ডিভিজুয়াল দায়িত্বে, তারা যে যে কথাগুলো বলেছেন সেগুলো তার ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট হবে। তো তখন হয়তো এক এক ধরনের সিভিল লস্যুট অ্যাপ্লিকেবল হবে। আর যদি ফোরাম হয় তাহলে হয়তো অন্য কোনো কোর্টে অ্যাপ্লিকেবল হবে। তো ক্রিমিনাল ইন্টিমিডেশনের জন্য হয়তো একটা কোর্ট অ্যাপ্লিকেবল হবে, সেটা হয়তো ক্রিমিনাল কোর্ট হতে পারে। তো এই বিষয়ে যেহেতু আমি এক্সপার্ট নই, এখন আমি হয়তো তোমাকে বলতে পারবো না। আস্তে আস্তে তোমরা যদি হয়তো জানতে পারবে, হয়তো এই পুরোটাই তো পাবলিক ফোরামে আসবে, তখন জানতে পারবে।